নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি অনন্যা রয়েছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে ডে 4। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। লাস্ট গৌরবদার চ্যানেলে ঘটনা আপলোড হয়েছে, আমার পডকাস্ট আপলোড হয়েছে। মোস্ট প্রবাবলি 2 থেকে 3 দিন মতো হবে। আমি সেখানে আমার চ্যানেলের ব্যাপারে বলেছিলাম। আমি যখন গৌরবদার বাড়িতে যাই তখন আমি গৌরবদাকে বলি যে আড্ডা মারতে মারতে যে আমি একটা এরকম চ্যানেল খুলেছি, তো সেখানে আমি ছোটো ছোটো কিছু ঘটনা সবার সাথে শেয়ার করি, যেগুলো আমার ছোটোবেলা থেকে শোনা, কালেক্ট করা কিছু ঘটনা। তো সেই ঘটনাগুলো আমি সবার সাথে শেয়ার করি। তো তখন গৌরবদা আমাকে বলে যে তুই তাহলে আজকে পডকাস্টে তোর চ্যানেলের ব্যাপারে বল সবাইকে। তো আমি বলি আচ্ছা ঠিক আছে বলবো। তো গৌরবদার পডকাস্টে আমি বলি আমার চ্যানেলের ব্যাপারে। গৌরবদা বলে বিশ্বাস করো আমি তোমাদের সকলকে বলছি, আমি সত্যি ভাবিনি যে তোমরা এই 2-3 দিন গৌরবদার চ্যানেলে ঘটনা আপলোড হয়েছে। আমি যবে আজকে ঘটনা রেকর্ড করছি 2-3 দিন হবে। এই 2 থেকে 3 দিনের মধ্যে আমার চ্যানেলে 2K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আমি সত্যি আশা করিনি তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো, এতটা সাপোর্ট পাবো। তোমরা সকলে আমাকে এত ভালোবাসো। দেখো, অনেকের সাথে রাস্তায় দেখা হয়, তোমরা নিজেরা অনন্যাদি বলে কথা বলতে আসো। আমি সত্যি খুব ভালো লাগে মন থেকে। আমার এই ফিলিংসটা যে একটা আলাদা লেভেলের, আমি সেটা মানে বলে বোঝাতে পারবো না। তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত তোমরা সবাই মিলে সাপোর্ট করেছো। আমি সত্যি ভাবতে পারিনি এত কম সময়ের মধ্যে তোমরা 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে আমার চ্যানেলে, যেখানে আমি এখনও পর্যন্ত 3টে ঘটনাই দিয়েছি। সবে শুরু করেছি, নাও স্টিল আই এম লার্নিং। আমি সবার কাছে, গৌরবদার কাছে শিখেছি। আগামী দিনও অনেক কিছু শেখার বাকি আছে এখনও গৌরবদার কাছ থেকে, জাস্ট শুরু। তোমরা সকলে আমাকে কমেন্টস করেছো, অনেকগুলো কমেন্টস আমি পড়েছি। এই কিছুদিন আমি খুব ব্যস্ত ছিলাম বলে আমি একটা কমেন্ট রিপ্লাই করতে পারিনি, সেই জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সকলের কমেন্টস রিপ্লাই করব। আমি সবার কমেন্টস মোটামুটি পড়েছি। অনেকে আমাকে অনেক কিছু বলেছে যে দিদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু প্রবলেম করছে। অনেকে বলছে যে দিদি ভিডিওর যে লেন্থটা ওটা 16:9 বা 16:3 এরকম কিছু একটা করো। তো দেখো, আমি তোমাদের সকলকে বলছি আমি এখনও শিখছি। তোমরা প্লিজ তোমাদের সবার ওপিনিয়ন আমাকে বলো। তোমরা যে যা জানো, যেটা যার নলেজ আছে, প্লিজ আমার সাথে শেয়ার করো। তাতে আমার সুবিধা হবে তোমাদেরকে আরও বেটার জিনিস দিতে। তোমরা যাতে ঘটনাটা শুনে ইন্টারেস্ট পাও, তোমরা যাতে ঘটনাটা দেখে ইন্টারেস্ট পাও, তোমরা সকলে আমাকে জানিও কিভাবে কাজ করলে তোমাদের ভালো লাগবে, কিভাবে আমি জিনিসটাকে প্রেজেন্ট করলে তোমাদের কাছে সেটা দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবথেকে বড় কথা, গৌরবদার পুরো টিমকে, গৌরবদাকে ধন্যবাদ জানাই। নিজের দাদাকে কেউ ধন্যবাদ জানায় না, না 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 ধন্যবাদ জানাচ্ছি না, অনেক ভালোবাসা জানাচ্ছি গৌরবদাকে, প্রিয়াঙ্কা দিকে। সব সময় তোমরা প্রেক্ষতাকে এভাবে সাপোর্ট করে যেও, গৌরবদাকে সাপোর্ট করে যেও, আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও। তোমরা সকলে, সবার তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আমার খুব ভালো লাগে তোমরা যখন সকলে সাপোর্ট করো, সকলে তোমরা আমাকে ভালোবাসো। এটা সারা জীবন বজায় রেখো। আমিও চেষ্টা করব যতদিন আমি সুস্থ থাকবো তোমাদের সকলকে এন্টারটেন করার, আমার চ্যানেলে ঘটনা আপলোড করার নিয়মিত। গৌরবদার চ্যানেলে আমি পডকাস্ট দেবো যতদিন আমি পারবো, যতদিন আমার মানে ক্ষমতা থাকবে। আমি ততদিন সবাইকে, কাউকে নিরাশ করবো না, সবাইকে এইভাবে এন্টারটেন করে যাবো। তোমরা এইভাবে সাপোর্ট করো। আচ্ছা, এবার চলে যাচ্ছি ঘটনায়। আজকে আমি তোমাদের যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আমি শুনেছি, কিছুদিন আগেই শুনেছি। আমার বোনের কিছুদিন আগে খুব শরীর খারাপ করেছিল, জ্বর, এই সমস্ত সিজন চেঞ্জের জন্য। তো সেই সময় আমি আমার বাড়ি থেকে একটু সামনে, একটুখানি বেরিয়ে একটা মসজিদ আছে, সেই মসজিদে আমি যাই এবং মসজিদে গিয়ে সেখানে ঝাড়াতে গেছিলাম আমার বোনকে। তো তখন একটা আঙ্কেলের সাথে আমার দেখা হয় এবং সেই আঙ্কেলটা আমাকে, আমি চিনি, কারণ কি ওনার যে মেয়ে, তার সাথে আমি একই স্কুলে পড়তাম। তো ওনার মেয়ের সাথে যেহেতু পড়তাম, তো ওনার মেয়ে যখন ছোট ছিল তখন উনি ওনার মেয়েকে স্কুলে ছাড়তে আসতেন। তো যেহেতু ওনার মেয়ের সাথে বন্ধুত্ব, সেই জন্য আমি ওনাকে চিনি। তো সেই কাকুটার সাথে যখন দেখা হয়, কাকুটা আমাকে নিজে থেকে বলে যে কিরে মা কেমন আছিস। আমি দেখে চিনতে পারি যে হ্যাঁ, এটা আমার বন্ধুটার বাবা। তো আমি তখন বলি হ্যাঁ কাকু ভালো আছি, তুমি বলো কেমন আছো। তো কথাবার্তা হতে হতে উনি আমাকে এক পর্যায়ে বলে যে তোর ঘটনা আমরা সকলে শুনি, আমাদের খুব ভালো লাগে তোর ঘটনা। তোর আমার কাছে একটা ঘটনা আছে, তুই কি শুনবি? তখন আমি হাতে চাঁদ পাওয়ার মতো আমি বলি হ্যাঁ শুনবো, তুমি বলো না আমাকে কি ঘটনা আছে। তো তখনও পর্যন্ত ওই যে বোনকে ঝাড়াতে গেছি, পীর বাবা তখন এসে পৌঁছয়নি
মসজিদে, তো একটু দেরি ছিল। তখন আমি বলি যে আমরা বাইরে গিয়ে বসে কথা বলি। তখন উনি বলেন যে হ্যাঁ চল বাইরেটাতে গিয়ে বসে কথা বলি। বলে বাইরে যাই, মসজিদ থেকে বাইরে বেরিয়ে একটা জায়গায় বসে তখন কথা বলছিলাম আমরা। তখন আমাকে কাকু জানায় যে ঘটনাটা কাকুর ওয়াইফের, আর আজ থেকে অনেক বছর আগে কাকু যখন বিয়ে করেছিল তখনের ঘটনা। আচ্ছা, কাকু কিন্তু মোহামেডান, মুসলমান, আর কাকু যে মহিলার সাথে বিয়ে করেছে মানে কাকিমা হচ্ছে হিন্দু। তো এখনকার দিনে যদিও এই জিনিসটা অনেকে কমনলি মেনে নিয়েছে যে মানে এই দুটো কাস্টের বিয়ের ব্যাপার বা সম্পর্কের ব্যাপার অনেকে মেনে নেয়নি, তো সেটা পরের চ্যাপ্টার। কিন্তু আমি যখনকার সময়ের কথা বলছি তখন এই জিনিসটা খুবই মানে একটা অপ্রীতিকর ব্যাপার ছিল। অনেকে এই জিনিসটাকে ভালো নজরে দেখতো না, মেনে নিত না, কেউই মোস্ট প্রবাবলি নিত না। তো এর ফলস্বরূপ কি হয়, কাকু কাকিমা যখন ভালোবেসে বিয়ে করে দুজনের বাড়ির পক্ষ থেকেই দুজনের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। কাকুর বাড়ি থেকেও বলে যে তুই আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না, আর কাকিমার বাড়ি থেকে তো আগেই বলে দিয়েছে কোনো সম্পর্ক আমাদের সাথে তুই রাখবি না। তো কাকুর বিয়ে হয় কাকিমার সাথে, তারপরেও সবার মতের বিরুদ্ধে গিয়ে কাকু কাকিমা বিয়ে করে কাকু একটা বাড়ি ভাড়া নেয়। বাড়ি ভাড়া নিয়ে সেখানে কাকু কাকিমা দুজনে থাকতে শুরু করে। থাকতে 6 মাস কমপ্লিট হয়। 6 মাসের মধ্যে কোনো রকম কোনো বিপত্তি কিছু আসে না, দুজনে খুব ভালো হ্যাপি ম্যারিড লাইফ কাটায়। 6 মাস পর থেকে কাকু কাজে বেরোতো যখন, তখন কাকিমা বাড়িতে একা থাকতো। কাকু কাজে বেরোতো, সকালবেলা বেরোতো, আবার বাড়ি ফিরতো তখন রাত হয়ে যেত। তো এই টাইমটা কাকিমারা যে বাড়িটা কাকু কাকিমারা ভাড়া নিয়েছিল সেই বাড়িটার আশেপাশে আরো ভাড়াটে ছিল। আর বাড়িটার আমি ডেসক্রিপশন দিই, বাড়িটা হচ্ছে মাঝখানে, আর বাড়িটার চারপাশ জুড়ে হচ্ছে উঠোন। মাঝখানে বাড়ি হওয়ায় বাড়ির বাইরে বাথরুম ছিল, সেপারেট বাথরুম ছিল বাড়ির বাইরে। বাড়ির ভেতরে ছিল দুটো ঘর, একটা ঘরের মধ্যে কাকু কাকিমার বেডরুম, আর আরেকটা ঘর ছিল একটা তক্তা পাতা থাকতো, সেখানে কোনো রকম আত্মীয় স্বজন বাড়িতে এলে তারা সেখানে বসবে। একটা ছোট মতো হল আর একটা কিচেন, এই ছিল বাড়ির মধ্যে, আর কিছু ছিল না। টালির চালের বাড়ি একটা, আর চারদিকে উঠুন। তো 6 মাস দেখতে ঠিকঠাক কেটে যায়। এরপরে 6 মাস পরে হঠাৎ করে একদিন কাকিমা যখন কাকু বাড়ি ফেরে রাত্রিবেলা কাজ থেকে, তখন কাকিমা বলে কাকুকে যে জানো তো পেছনে উঠোনের পেছন দিকে মানে বাড়ির পেছন দিকে উঠোনে যে লাইটটা আছে না, লাইটটা দপদপ করে। আমার মনে হয় বাড়িওয়ালা লাইটটা ভালো দেয়নি, আমাদের আগে যে বাড়িওয়ালা মানে ভাড়াটে ছিল তাদের ইউজ করা জিনিসটা বোধহয় আমাদেরকে দিয়েছে, কিন্তু স্লিপে দাম লিখে নিয়েছে। তখন কাকু একবার জানলা গুলিয়ে বাড়ি মুখটা বাড়িয়ে দেখে সত্যি লাইটটা দপদপ করছে। তো তখন কাকু বলে যে ঠিকই বলেছো, কালকে একবার কাজে যাওয়ার সময় দাদার সাথে কথা বলে যাব, দেখি ভাইজান কি কেন এরকম দিয়েছে। এরকম তো কথা হয়নি, আমি তো সব নতুন লাগাতে বলেছিলাম। তো যেমন বলে সেরকম কাজ। পরের দিন যখন কাকু যায় ওনার কাছে ভাড়াটের বাড়িওয়ালার কাছে, তখন বাড়িওয়ালাকে বলে যে ভাইজান আপনি এরকম পেছন দিকে লাইটটা দিয়েছেন, পুরনো লাইট দিয়েছেন আপনি আমাকে, লাইটটা এরকম ডিস্টার্ব করছে। আমার ওয়াইফ সারাদিন ঘরেতে একা থাকে, যদি কোনো দরকার হয় পেছনে যাবে ভয় পাবে, তো আপনি তো দাম ধরে নিয়েছেন ভাইজান, তাহলে এরকম লাইট আপনি কেন দিয়েছেন। তখন যে বাড়িওয়ালা সে বলে যে না দাদা আপনার কোথাও ভুল হচ্ছে, আমি নতুন জিনিসই দিয়েছি আপনাকে, এই সব আমি লিখে দিয়েছি, সব স্লিপ বিল করে দিয়েছি, আমি নতুন জিনিসই দিয়েছি, আমি টাকা নিয়েছি, কেন আপনাকে আমি ভুল জিনিস দেবো। তখন কাকু কথাবার্তা বলতে একটা সময় যখন তর্কের জায়গায় জিনিসটা চলে যাচ্ছে, তখন কাকু সেই জিনিসটাকে সেখানে স্টপ করে দেয়, দিয়ে কাকু ওখান থেকে বেরিয়ে আসে। আর বেরিয়ে আসার সময় মনে মনে ভাবে যে দরকার নেই এত ঝামেলা, আমি যখন কাজ থেকে আজকে ফিরবো একটা লাইটেরই তো ব্যাপার, লাইটটা কিনে এনে আমি পেছন দিকে লাগিয়ে দেবো। তো কাকু কি করে, আসার সময় লাইট কিনে নিয়ে আসে, বাড়িতে কাজ থেকে ফেরার সময় লাইটটা কিনে নিয়ে আসে। লাইটটা কিনে নিয়ে এসে কাকু বাড়িতে ঢোকার আগে পাশ দিয়ে মানে জায়গা ছিল এরকম পুরো গোল করে উঠোন ছিল, বাড়ির সামনের দিকটা বিভিন্ন গাছ ফাছ বসানো ছিল, কাকিমা লাগিয়েছিল গাছ। তো ওই যে সামনের যে ফাঁকা স্পেসটা ঘরের ভেতরে না ঢুকে পেছন দিক দিয়ে সাইড দিক দিয়ে গিয়ে পেছন দিকে বাগানের একটা জায়গা থেকে মই নিয়ে উঠে কাকু লাইটটা খুলে বাগানের একটা সাইডে রেখে নিজে যে লাইটটা এনেছিল সেটা লাগিয়ে দেয় ওখানে। আর লাগিয়ে দেওয়ার পর ভাবে যে লাইটটা যেটা রেখেছি ওই লাইটটা বাড়িওয়ালা যখন ভাড়া নিতে আসবে মাসের শেষে, তখন বাড়িওয়ালাকে দিয়ে দেবো লাইটটা, বলবো আপনি নিয়ে যান, আমি লাইট লাগিয়ে নিয়েছি। তো এইটা ভেবে লাইটটা লাগিয়ে কাকু কি করে, মইটাকে যথা জায়গায় রেখে দিয়ে কাকু বাড়ির ভেতরে চলে আসে। বাড়ির ভেতরে এসে দেখতে পায় কাকিমা বাড়িতে নেই, খোঁজে কাকিমাকে ডাকে, দেখে বাড়ির ভেতরে কাকিমা কোথাও নেই। তো তখন কাকু ভাবে যে বাড়িতে নেই কোথাও, বাইরে গিয়ে দেখে বাইরের বাথরুম যেটা সেপারেট ছিল ওখানে গিয়ে দেখে ওখানেও নেই।
তো কাকু ভাবে আশেপাশে বাড়িতে কোথাও গেছে। কাকু কি করে, ঘরের মধ্যে ঢুকে নিজে চেঞ্জ করে, বাথরুমে যায়, ফ্রেশ হয়, দিয়ে ঘরেতে এসে কাকু যখন বসবে তখন দেখে কাকিমা ঘরে ঢুকছে। তো তখন কাকু বলে কোথায় গেছিলে? তখন কাকিমা বলে আরে ওই পাশের বাড়িতে আজকে ডেকেছিল, ওদের বাড়িতে একটুখানি গেছিলাম কথা বলতে। তখন কাকু বলে আচ্ছা খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। তখন বলে আজকে তো রান্না করিনি, পাশের বাড়িতে নিমন্ত্রণ ছিল, ওরাই খাবার পাঠিয়ে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি, তুমি হাত পা ধুয়ে এসো, খেতে দিয়ে দিচ্ছি। এই 5 কথার মধ্যে কাকু যে বাইরের লাইটটা চেঞ্জ করেছে সেটা কাকিমাকে বলতে ভুলে যায়। এবার যখন কাকিমাকে বলতে ভুলে যায় কথাটা, এই জিনিস নিয়ে আর কথাবার্তা হয় না। তো পরের দিন সকালবেলা কি করে, কাকু খাওয়া দাওয়া করে যথারীতি আবার কাজে বেরিয়ে যায়। আবার যখন কাকু রাত্রিবেলা ফেরে, সেই তার 2 দিন এরকম কেটে যায়। তো যখন 2 দিন পরে কাকু রাত্রিবেলা ফেরে, 2 দিনের মধ্যে কাকিমাকে বলা হয়নি যে বাইরের লাইটটা চেঞ্জ করা হয়েছে। তো 2 দিন পর যখন এরকম কাজকর্ম করে রাত্রিবেলা কাকু ফিরছে, তো তখন কাকিমা একদিন কাকুকে ধরে রাত্রিবেলা ফেরার পরে বলে তোমার আমার একটাও কথা কানে যায় না, আমি যে তোমাকে বললাম পেছন দিকে লাইটটা ডিস্টার্ব করছে, তুমি বাড়িওয়ালাকে গিয়ে বলো, তুমি এখনো পর্যন্ত একবার বাড়িওয়ালার বাড়িতে যাওয়ার সময় পেলে না? কবে থেকে লাইটটা প্রবলেম করছে বলো তো, আমি পেছন দিকে যেতে পারি না, ভয় লাগে। তখন কাকু বলছে যে না গো, আমি তোমাকে বলতে ভুলে গেছি, তুমি যেদিন আমাকে বলেছি আমি তার পরের দিনই গেছি বাড়িওয়ালার কাছে, বাড়িওয়ালার সাথে কথা বললাম, উনি বললেন সব ঠিকই দিয়েছে, আমি আর কথা বাড়ালাম না, তর্কে গেলাম না। আমি কি করলাম, আমি পরে ওই দিনই বাড়ি ফেরার সময়, তুমি যেদিনকে নিমন্ত্রণ বাড়ি গেলে না, ওই দিনই আমি বাড়ি ফেরার সময় লাইটটা চেঞ্জ করে দিয়েছি, আর পাশে লাইটটা পুরনো রেখে দিয়েছি যে বাড়িওয়ালা এলে ভাড়া নিতে তখন বাড়িওয়ালাকে দিয়ে দেবো। কাকিমা কথাটা শুনে একটু কিছুক্ষণ স্টপ হয়ে যায়, যে যদি নতুন লাইট লাগায় তাহলে নতুন লাইটটা এরকম দপদপ করছে। তখন কিছুক্ষণ দাঁড়ানোর পর কাকিমা বলে জানো তো, তুমি নতুন লাইট লাগিয়েছো বলছো, কিন্তু নতুন লাইটটা এরকম ভাবে অসুবিধা হচ্ছে, দেখো গিয়ে বাইরেতে তুমি দপদপ দপদপ করছে। তখন কাকু বাইরে বেরিয়ে, ঘর থেকে বাইরে বেরিয়ে পেছন দিকে যায়, পেছন দিকে গিয়ে দেখে সত্যি লাইটটা ওরকম ব্লিঙ্ক করছে। তো কাকু দাঁড়িয়ে থেকে ভাবে লাইটটার দিকে এমনি করে তাকিয়ে, যে মনে হয় ভেতরে কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে, অনেক পুরনো দিনকার ভেতরে ওয়্যারিং করা, তো একবার ইলেকট্রিশিয়ানকে ডেকে এনে দেখিয়ে দেবো ভেতরে যদি কারেন্টের কোনো সমস্যা হয়। তো কাকু এইভাবে ঘরে যায়, ঘরে গিয়ে কাকিমাকে বলে তুমি চিন্তা করো না, লাইট তো নতুন লাগিয়েছি, লাইটে কোনো সমস্যা নেই, মনে হয় ভেতরে কারেন্টের কিছু অসুবিধা হচ্ছে, তো আমি একটা ইলেকট্রিশিয়ান ডেকে এনে আমি একবার দেখিয়ে নেবো। তো কাকিমা বলে ঠিক আছে একবার দেখিয়ে নিও। সেদিন রাত্রিবেলা কাকিমা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। রাত যখন অনেকটা গভীর, মাঝরাতের দিকে প্রায়, তখন হঠাৎ করে কাকুর ঘুম ভাঙে, আর কাকু দেখে পাশে হাত রাখে, কাকু দেখে পাশটা ফাঁকা, কেউ নেই পাশে, কেউ পাশে কাউকে অনুভব করে না। তো ঘরটা অন্ধকার, কাকু উঠে বসে পাশে তাকিয়ে দেখে কাকিমা নেই। তখন কাকু ভাবে যে বাড়ি থেকে বাইরে গিয়ে বাথরুমে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো কাকু কি করে, জেগেই শুয়ে পড়ে, শুয়ে থাকে। 10 মিনিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, কাকিমা আর ফিরছে না। তখন কাকু বলে, মনে মনে ভাবে যে কেন আসছে না, এত দেরি তো হওয়ার কথা নয়, আর তারপরে এত রাতে বাইরে কি বা করছে, বাথরুমে এতক্ষণ লাগবে না তো। তো কাকু এত কিছু চিন্তা ভাবনা করতে করতে কাকু নামে সিঁড়ি থেকে, মানে বিছানা থেকে নামে, বিছানা থেকে নেমে কাকু বাইরে যায়। বাইরে গিয়ে দেখে যেখানে কাকিমা অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিল উঠোনের কাজটা, ওইখানে একটা নয়নতারা গাছের সামনে বসে নয়নতারা ফুলটাকে এরকম ভাবে ছিঁড়ছে আর হাতে রাখছে, আবার ছিঁড়ছে আবার হাতে রাখছে, আবার একটা ছিঁড়ছে আবার একটা হাতে রাখছে, পেছন দিকে ঘুরে, মানে কাকু পেছন দিকে দাঁড়িয়ে আছে ঘর থেকে বাইরে বেরিয়ে, আর কাকুর চোখের সামনে কাকিমার পিঠের অংশটা একটা করে এমনি করে ফুল ছিঁড়ছে আর হাতে রাখছে। এই যে পোর্শনটা, এই জায়গাটা কাকু দেখে বুঝতে পারে যে কাকিমা একটা করে ফুল ছিঁড়ছে। তখন কাকু মনে মনে ভাবে এত রাত্রিবেলা ফুল নিয়ে কি করবে, এখন তো ফুলের কোনো কাজ নেই। তো কাকু হঠাৎ করে পেছন দিক দিয়ে ডেকে বলে কাকিমাকে, এই কি করছো ওখানে, তুমি এত রাত্রিবেলা বসে ফুল তুলছো কেন? কাকিমা কোনো রিপ্লাই করে না, কাকিমা একদম চুপচাপ যা করছে তাই করতে থাকে, বসে বসে একটা করে ফুল তুলছে আবার রাখছে, আবার তুলছে আবার রাখছে। তো তখন কাকু যখন দেখে কাকিমা কোনো রিয়াক্ট করছে না, কাকু কি করে, যায় কাকিমার কাছে, গিয়ে না এমনি কাঁধে হাত রাখে, কাকিমা পেছন দিক থেকে কাঁধে হাত রাখে, দিয়ে বলে কি করছো, এরকম জাস্ট ঝাঁকি কি করছো। যেই বলে কাকু, কাকিমা ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়, হাতে থাকা 7-8টা ফুল যা তুলেছিল সেটাও ছড়িয়ে পড়ে যায়। তো কাকিমাকে ওরকম ভাবে দেখে কাকু কি করে, সঙ্গে সঙ্গে ওখান থেকে কোলে তুলে কাকিমাকে ঘরে নিয়ে আসে, এসে বিছানায় শোয়ায়, মুখে চোখে জল দেয়। কাকিমার জ্ঞান ফেরে যখন কাকু জিজ্ঞাসা করে এত রাত্রিবেলা তুমি বাইরে ফুল তুলছিলে কেন, কি করতে গেছিলে বাইরে তুমি, এখন ফুলের কি দরকার? তখন কাকিমা বলে, মানে এমন একটা ফেস করে, আমি ফুল তুলছিলাম কই না তো, আমি তো বাইরে কখন গেলাম, আমি তো শুয়েছিলাম বিছানায়, বাইরে কখন গেলাম বড় মনে পড়ছে না তো,
ফুল তুলবো কেন, এখন তো ফুল ফুল তোলার কোনো কিছু কারণ নেই, কেন ফুল তুলবো? তো এত দোনোমুনো করছে, কাকু আর জিনিসটাকে ঘাটায় না। কাকু বলে বাদ দাও, যা হয়েছে, তুমি শুয়ে পড়ো। তো কাকু এই জিনিসটা বলে শুয়ে পড়ে, কাকিমাও শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা কাকু ঘুম থেকে উঠে যখন কাজে বেরোবে, তখন কাকিমাকে বলে যায় যে তুমি ঘরে থাকো, আমি আজকে তোমাকে রান্না করতে হবে না, আমি দুপুরবেলা আমার সাথে যারা কাজ করে সহকর্মী বা বন্ধু যা আছে, আমি তাদের হাতে কারোর হাতে তোমার খাবারটা দুপুরবেলা পাঠিয়ে দেবো, আর রাতের খাবারটা আমি বাইরে থেকে কিনে নিয়ে আসবো, তোমাকে রান্নাবান্না আজকে করতে হবে না, তুমি রেস্ট করো, তোমার শরীরটা কালকে খারাপ ছিল, এমনি বাইরে অজ্ঞান হয়ে পড়ে গেলে। তো বলে কাকু বেরিয়ে যায় সকালবেলা। তো তখন কাকিমাকে রেস্ট করতে বলে যায়, দিয়ে দুপুরবেলা কাকিমার খাবারটা কাকু ঘরে পাঠিয়ে দেয়। ঘরে পাঠিয়ে দেওয়ার পরে কাকু যখন রাত্রিবেলা আসে বাড়িতে, তখন কাকিমা ঘরের মধ্যে মানে খাবার নিয়ে তখন ফেরে কাকু, ঘরের মধ্যে এসে দেখে কাকিমা ঘরেতে কোথাও নেই, কোথাও কাকিমাকে ঘরেতে খুঁজে পায় না। কাকিমাকে ডাকে বারবার করে, নাম ধরে ডাকে, বাইরে বেরিয়ে ডাকে, বাথরুমে দেখে, ঘরের চারিদিকে দেখে, গোটা উঠোনটা ঘুরে দেখে, দেখে কোথাও নেই কাকিমা। তখন কাকুর হঠাৎ করে মনে পড়ে যে এই কিছুদিন আগে তো পাশের বাড়িতে গেছিল একটা নিমন্ত্রণ কিসের জন্য রক্ষা করতে, মনে হয় ওরকমই আবার হয়তো আড্ডা ফাড্ডা মারতে গেছে কারোর বাড়িতে, চলে আসবে এক্ষুনি, তো জানি আমি এই সময় বাড়ি ফিরি, চলে আসবে 10-15 মিনিটের মাথায় চলে আসবে। তো কাকু কি করে, এই ভাবনা চিন্তা করে কাকু ঘরে ঢুকে নিজে ফ্রেশ হয়ে জামা কাপড় ছাড়ে, বাথরুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর ঘরে এসে কাকু যে বাড়ির লিভিং এরিয়াটা ছিল, যেখানে একটা বসার মতো জায়গা ছিল, 2-4টে মোড়া রাখা ছিল, সেখানে কাকু বসে খবরের কাগজটা খুলে পড়ছে। অনেকক্ষণ হয়ে যায়, কাকিমা বাড়ি ফেরে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা কভার হয়ে যায়, কাকিমা বাড়ি ফেরে না। তখন কাকু কি হয়, টেনশন হয় যে কোথায় গেল এত রাত্রিবেলা, এত দেরি তো করে না, ও তো জানে আমি এই সময় বাড়ি ফিরে আসি, ওর তো ঘরে আসার কথা। তো কাকু কি করে, কাকিমাকে খুঁজতে বেরোয় পাশের বাড়িতে, যাদের বাড়িতে নিমন্ত্রণে গেছিল 2 দিন আগে, আরো আশেপাশের বাড়িতে 2-3টে বাড়িতে, যাদের বাড়িতে কাকিমার যাতায়াত ছিল, যাদের সাথে কথাবার্তা ছিল, তাদের বাড়িতে গিয়ে যখন জিজ্ঞাসা করে যে তোদের বৌদিকে আজকে, তোর বৌদি এসেছিল তোদের বাড়িতে, দেখ না ঘরেতে তোর বৌদি কোথাও নেই। তো তখন তারা বলে, বৌদি বা ভাবি বা, তখন তারা বলে যে না দাদা, আমরা তো সকাল থেকে, বৌদি আসেনি, সকাল থেকে তো আমি ভাবিকে দেখিও নি বাইরে, তোমার ভাবি তো তোমার অন্যদিন কি করে, বাইরে আসে, তারপর কলের থেকে জল নিয়ে ঘর মুছতে যায়, নেতা নিয়ে, তারপর এখানে জামা কাপড় কাছে, তারে জামা কাপড় দিতে আসে মেলতে, কই আজকে তো দেখিনি ভাবিকে একবার বাইরে। তো ওরা যখন বলে সকালবেলা থেকে দেখেনি ভাবিকে, এখন তো আসেনি, সকাল থেকেও দেখেনি, তো তখন উনি একটু টেনশনে পড়ে যায়। উনি আরো 2টো বাড়িতে যায়, যখন তারাও এই একই কথাই বলে যে আজকে বাড়ি থেকে মানে ভাবিকে বেরোতেই দেখিনি আমরা, আমাদের বাড়িতে আসা তো দূরের কথা। তো তখন কাকু কি করে, একটু চিন্তায় পড়ে যায়, ওদেরকে বলে যে চল না ভাই একটু আমার সাথে, তো বৌদিকে কোথাও খুঁজে পাচ্ছি না, একটু খুঁজবি, তোদের ভাবি ঘরে কোথাও নেই, আমি সব জায়গা খুঁজে নিয়েছি, কোথাও নেই। তো তখন ওরা কি করে, যাদের বাড়িতে গেছিল তাদের বাড়ির 2জন কর্তা আর তাদের গিন্নি, মানে যাদের সাথে বসে ভাবি আড্ডা মারতো, কাকিমা কথা বলতো, ওরা আসে। এবার যখন ওরা বাড়ি থেকে বেরোচ্ছে কাকুর সাথে, কাকুর বাড়িতে আসবে বলে, সেই সময় না কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে যেতে ওরা কি করে, আবার বেরোচ্ছিল, আবার ঘরে ঢুকে 2জনে 2টো হাতে টর্চ নিয়ে আসে, যে কোথায় গেছে দেখবো, কোথায় বেরিয়েছে। তো ওরা আসে, ঘরেতে এসে ওরা আরো আশেপাশে যে সমস্ত বাড়ি ঘর ভাড়া রয়েছে, যে সমস্ত টালির বাড়িগুলো, সেই টালির বাড়িগুলোতে ওরা গিয়ে খোঁজ করে। ওরাও বলে না ভাবির সাথে তো সকাল থেকে দেখা হয়নি, আসে তো নি, ভাবির সাথে কথা হয়নি, ভাবির সাথে কেউ বলে আমার 1 দিন হয়ে গেছে কথা হয়নি, কেউ বলছে না আমি আজকে দেখিনি ভাবিকে। তো এরকম করতে করতে কেউই ভাবির কোনো রকম খোঁজ খবর দিতে পারে না। তখন ওরা এক পর্যায়ে বলে যে চলো দাদা তুমি ঘরে চলো, ঘরে গিয়ে একবার খুঁজি। তো ওরা ঘরে ফিরছে কাকুর সাথে, তো সেই সময় ওরা আস্তে আস্তে রাস্তায় বলছে, কাকু বলছে যে আমি ঘরেতে দেখেছি, ঘরে কোথাও নেই। তখন ওরা বলছে যে তুমি এতক্ষণ আমাদের বাড়িতে এসছো, কথাবার্তা বললে আমাদের সাথে, খোঁজ খবর করলে, হয়তো ভাবি যেখানে গেছো সেখান থেকে এতক্ষণে বাড়ি চলে এসেছে, চলো একবার ঘরে গিয়ে দেখি, ভাবিকে পেয়ে গেলেও যেতে পারি। তো এরকম কথা বলতে বলতে কি করে, ওরা বাড়ি অবধি চলে আসে কাকুর সাথে, ওই 2জন ব্যক্তি আর ওনাদের মিসেস হাতে করে টর্চ নিয়ে ওরা চলে আসে খুঁজতে। তো ওরা যখন ভেতরে এসে ওরা উঠোনটাকে গোল করে খুলে দেখে, ওখানে নেই, ওয়াশরুমে দেখে, ওখানেও নেই, এবং ওরা যখন ঘরের ভেতরে ঢুকে ওরা লিভিং এরিয়াটা যেখানে মোড়া রাখা ছিল, বেতের মোড়া, ওখানে দেখে, ওখানেও ভাবে নেই, কিচেনে গিয়ে দেখে কিচেনেও নেই। এবার একজন গেটের সামনে, মানে 2জনের হাতে টর্চ ছিল, একজন কাকুর সাথে, কাকু আর কাকিমার বেডরুমের বাইরে দাঁড়িয়ে থাকে টর্চটা হাতে নিয়ে, আর আরেকজন বলে বেডরুমের পাশে যে আরেকটা ঘর আছে, বলে তোরা দাঁড়া আমি এই ঘরটাতে দেখে আসছি। ও কি করে, ও একাই টর্চ লাইটটা নিয়ে গোটা ঘরের মধ্যে খুঁজে আসে,
কোথাও ভাবি নেই। ও ঘর থেকে বেরিয়েছে বলে না রে এই ঘরেও তো ভাবি কোথাও নেই। তো তখন ও বলে, আরেকজন যে টর্চ লাইট হাতে নিয়ে দাঁড়িয়েছিল ও বলে যে চল এই ঘরটাতে ঢুকে দেখি, বলে কথাটা বলতে বলতে গেটটা ফাঁক করে, গেটটা ভেজানো ছিল, গেটটা ফাঁক করে ওরা ঘরের মধ্যে ঢোকে টর্চ লাইটটা নিয়ে। ওরা এদিক ওদিক খোঁজে, পাশে একটা ছোট মতো আয়না ছিল, মানে দেরাজ মতো ছিল একটা, ওখানে দেখে আয়না আলমারিতে লাগানো ছিল, আলমারিতে আয়না লাগানোর পাশে দেখে, চারিদিকে খোঁজ করে, কোথাও পায় না। হঠাৎ করে কাকুর কি মনে হয়, কাকু একজনের হাতে, দুজনের হাতে টর্চ ছিল, একজনের হাত থেকে টর্চটা নিয়ে না বসে পড়ে মাটিতে বসে পড়ে কাকু খাটের চাদরটা ঝোলানো ছিল, মানে খাট যে ছিল খাট পাতা, খাটের সাইডে যে চাদরটা দুদিকের ঝোলে অনেকটা চাদর ঝোলানো ছিল। কাকু কি করে মাটির ওপর বসে টর্চটা এরকম হাতে নিয়ে না চাদরটা এমনি করে তুলে খাটের তলায় এমনি করে দেখে। যখন দেখে তখন কাকু বলছে যে মা আমি দেখছি, আমাকে বলছে যে মা আমি দেখছি তোর কাকিমা উবু হয়ে বসে আছে, উবু হয়ে বসে থেকে তোর কাকিমা আমার দিকে তাকিয়ে না বিচ্ছিরি ভাবে হাসছে, চোখ দুটো পুরো বড় বড়, একদম এইখান অব্দি হাসি ঠেকে গেছে। মানে আমি হঠাৎ করে টর্চটা তোর কাকিমার আমি মুখের দিকে, মানে একদম টর্চের আলোটা তোর কাকিমার পুরো মুখে পড়েছে, আর তোর কাকিমার বিশ্রী ভাবে দাঁত মুখ বের করে আমার দিকে হাসছে তাকিয়ে, আর চোখ দুটো এরকম বড় বড়, চোখের কালো মণিটা বাদ দিয়ে বাকি যে সাদা পোর্শন ওগুলো পুরো লাল হয়ে রয়েছে। আমি হঠাৎ করে এরম ভাবে চাদরটা তুলে এরম ভাবে দেখে না আমি ছিটকে যাই, মানে হাত থেকে আমার টর্চটা পড়ে যায়, আমি দু কদম পেছনে সরে যাই। আরও আমার সাথে যারা ছিল তারা দাঁড়িয়ে ছিল, তারা আমার এরকম অবস্থা দেখে তারাও নিচে বসে দেখে খাটের চাদরটা তুলে, তাদের দিকেও তো কাকিমা ওরকম ভাবেই তাকিয়ে আছে, ওরকম উবু হয়ে বসে আছে, দুটো পাকেছি আমাদের ছোটবেলায় যেমন শাস্তি দেওয়ার সময় মুরগি বানাতো ওই রকম মুরগির মতো ওরকম ভাবে পা দুটোকে তুলে উবু হয়ে বসে ওরকম ভাবে ওদের দিকে বিশ্রী ভাবে তাকিয়ে আছে আর হাসছে। কাকু কি করে ওদের সাথে তৎক্ষণাৎ বাড়ি থেকে, ঘর থেকে ওই রুমটা থেকে বাড়ি বেরিয়ে এসে আর বাইরে গেটটাকে লক করে দেয়, হ্যাজবল টেনে গেটটাকে লক করে দেয়, লক করে দিয়ে একটা বাড়ির যে মেন গেটে তালা ছিল সেই তালাটাকে কাকু লাগিয়ে দেয়, দিয়ে ওদের সাথে পুরো বাড়ির বাইরে বেরিয়ে চলে আসে। বাড়ির বাইরে বেরিয়ে উঠোনটাতে যেখানে কাকিমা অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিল সেখানে দাঁড়িয়ে ওদের সাথে কথোপকথন করে। ওরা বলে যে দেখুন ভাইজান আমাদের দেখে ভালো লাগছে না, আপনি চলুন একবার সামনে একজন আছে পীর বাবা, ওনার কাছে একবার যাই, উনি যদি আসেন এসে উনি যদি বলতে পারেন কি হয়েছে ব্যাপারটা, আমার কিন্তু ঠিক লাগছে না। তো ওনারা সময় নষ্ট করে না, ওই রাত্রিবেলায় ওনারা, কাকু ফিরেছে বাড়িতে রাত্রিবেলা, তো রাত্রিবেলায় খোঁজাখুঁজি করতে করতে ওই সময়তেই মাঝরাতের দিকে মানে ওনারা কি করে সবাই মিলে যায় মেয়ের বাড়িতে, পীর বাবার বাড়িতে, সামনেই থাকতো আমার বাড়ি থেকে, কাকু যেখানে থাকে সেটা হচ্ছে পিলখানা, আমার বাড়ি থেকে পিলখানা 10-15 মিনিটের রাস্তা, যদি গলি দিয়ে যাই তাহলে ওই 15 মিনিট মতো লাগবে। তো ওইখানেই ওই পিলখানাতেই কারবালা বলে একটা জায়গা আছে, ওই কারবালার আশেপাশের কোনো জায়গার ঘটনা হবে আজ থেকে এত বছর আগে, আমি ঠিক জানি না, কাকু জায়গাটার আমাকে নাম বলেনি, ওই ওনাদের কাকু যেখানে ভাড়া থাকতো ওই ভাড়ার জায়গা থেকে কিছুটা দূরে ওই পীর বাবা থাকতেন। তো আরও যারা ছিল তারা সবাই চিনতো, তারা ওখানে গিয়ে পীর বাবার বাড়িতে গিয়ে সব ঘটনাটা ওনাকে জানান। সব ঘটনাটা জানার পরে উনি ওখান থেকেই ওনাদের সাথে কাকুর বাড়িতে আসেন, কাকুর ভাড়া বাড়িতে যেখানে কাকু থাকে ওখানে আসে। কাকুর ভাড়া বাড়িতে যখন পীর বাবা ঢুকে উনি মানে যখন পা রাখেন ওই উঠোনটা, যে উঠোনটার ভেতরে ঘর যেখানে ফুল গাছ লাগানো ছিল, উঠোনটাতে যখন উনি পা রাখেন, পাটা রেখে উনি কাকুকে বলেন যে বাবা এখানে কেউ কালো জাদু করেছে। উনি হাতে করে ওনাদের পবিত্র পানি নিয়ে আসেন, জমজমের পানি নিয়ে আসেন, হাতে করে নিয়ে এসেছিলেন, আরও সমস্ত জিনিস নিয়ে এসেছিলেন উনি। তো উনি পা রেখেই কাকুকে বলেন যে উঠোনে যে বাবা তোমার বাড়িতে কেউ কালো জাদু করেছে। তখন কাকু স্ট্যান্ড হয়ে যায় যে কালো জাদু করেছে আমার বাড়িতে। তখন আরও যারা ছিল তারা বলছে যে বাবা এসব পরে হবে, আপনি চলুন আগে ভাবিকে দেখবেন, চলুন ভাবির অবস্থা খুব খারাপ। তো ওরা যে তালাটা লক করে রেখে গেছিলো ওই তালাটা খোলে, ঘরের মেন গেটটা খোলে, ভেতরে যে জায়গাটা হ্যাজবল দিয়ে লক করা ছিল ওই জায়গাটা খুলে ওরা ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখতে পায় কাকিমা খাটের তলায় তখন হাত পা এমনি ছড়িয়ে দিয়ে লম্বা হয়ে শুয়েছে। মানে একজন বিছানায় দেখবে একটা বাচ্চা যদি বিছানায় ঘুমায় যেমন হাত পা ছড়িয়ে দিয়ে পুরো একদম রিল্যাক্স করে শুয়ে থাকে, কাকিমা ওরকম খাটের নিচে ওরকম ভাবে হাত পা ছড়িয়ে দিয়ে রিল্যাক্স করে শুয়ে আছে খাটের তলায়। তখন পীর বাবা দেখেন, ওরা বলে যে আমরা যখন এরম দেখেছি তখন এরম ভাবে হাসছিল আমাদের দিকে তাকিয়ে, আমাদের তো ভয় আত্মা খাঁচা ছাড়া ওর অবস্থা। পীর বাবা এরকম ভাবে তখন বসেছিল, এখন এইভাবে শুয়ে আছে খাটের তলায়।
তো তখন পীর বাবা বলেন, মানে সবার করে সবাইকে বলে যে তোমরা ধরে ওকে বের করো বাইরে। ততক্ষণে কারেন্ট এসে গেছে, ঘরের সমস্ত আলো ফালো জ্বালিয়ে ওকে ঘর থেকে বাইরে, মানে ভেতরের যে জায়গা যেখানে শুয়েছিল ওখান থেকে কাকিমাকে আরও যারা ছিল, যারা কাকুর বন্ধুরা পাশে আশেপাশে বাড়ি থেকে যারা এসেছিল তারা টেনে বের করে। ওখান থেকে টেনে বের করার পরে যিনি পীর বাবা ছিলেন, আলো জ্বলছে বাইরে, হঠাৎ করে কাকিমা চোখটা বন্ধ করে শুয়েছিল। হঠাৎ করে কাকিমাকে যখন আলোতে বের করা হয়, খাটের তলা থেকে বাইরে বের করা হয়, আলো জ্বলছে চারিদিকে, কাকিমা তখন এরকম করে চোখটাকে বন্ধ করে রেখেছে, মানে আলোটা কাকিমা যেন মনে হচ্ছে আলোতে তাকাতেই পারছে না, এরকম করে খিচে চোখটাকে বন্ধ করে নেয়। তো তখন পীর বাবা বলেন আর সমস্ত ওই জমজমের পানি ছেটা দেন ওনাকে। তো আরও অনেক কিছু রিচুয়ালস করেন। করার পরে পীর বাবা ওনাকে, কাকিমাকে পুরোটা সুস্থ করেন। করার পরে পীর বাবা বলেন কাকুকে যে তুমি তো জমজমের পানি পড়া দেয়, দিয়ে বলে এই যে পুরো উঠোনটা দেখছো, এই পুরো উঠোনটাতে এই পানি পড়াটা ছেটাবে, কিন্তু তার আগে যেই জিনিসটা দিয়ে কালো জাদু করা হয়েছে সেটাকে টেনে বের করতে হবে। তখন কাকু ভাবেন যে হয়তো কাকিমার ওপর কালো জাদু করা হয়েছে, কাকিমা হয়তো কোনো কিছু খাওয়ানো হয়েছে কাকিমাকে। তো তখন কাকু বলেন যে আমার ওয়াইফকে কি কিছু খাওয়ানো হয়েছে, মানে সেটাকে পেট থেকে তোলার কথা বলছে। তখন পীর বাবা বলেন যে না, তোমার বাড়ির পেছন দিকে মাটি খোঁড়ো, ওই জায়গায় তোমার পেছন দিকে যে জায়গায় ওই মাটিটা তুমি খুঁড়বে ওইখানে দেখবে একটা কোনো কিছু কালো জাদু করার একটা কোনো কিছু জিনিস এমন পাবে তুমি, যে জিনিসটা তোমাকে নিয়ে আসতে হবে আমার কাছে। তো কাকু বলে যে আমি পেছন দিকে তো অনেকটা জায়গা জুড়ে উঠুন, আমি কোথায় খুঁজবো এক্স্যাক্ট। তো তখন পীর বাবা যায় কাকুর সাথে, ওই কাকিমাকে বসিয়ে দিয়ে আরও অনেকজন ছিল, 2-4 জন কাকিমাকে ধরে বসেছিল, আরও আশেপাশে অনেকজন ছিল, ওদের কাছে কাকিমাকে রেখে দিয়ে কাকুর সাথে পীর বাবা যায় পেছন দিকে গিয়ে দেখিয়ে যেই জায়গাটা নির্দেশ করে যে এই জায়গাটা খোঁড়ো, এই জায়গাটা খুঁড়ে ভেতর থেকে যা পাবে সেটা তুলে নিয়ে এসো। তো কাকু আরও 2 জন যারা ছিলেন কাকুর সাথে এতক্ষণ ধরে, তারা কি করে খুঁড়তে শুরু করে জায়গাটা। খুঁড়তে না এরকম একটা পুটুলি মতো, লাল পুটুলি মতো, ওই পুটুলির গায়ে কালো কিছু একটা কোনো কালি বা কিছু হবে, কোনো জিনিস কালো কিছু দিয়ে গোটা পুটুলির গায়ে না আঁকিবুকি করে বিভিন্ন রকমের জিনিস করা। ওই আর পুটুলিটার যেহেতু পুরো পুটুলিটা ঠিক লাল, একদম টকটকে লাল না, বলে একটু কালচে মানে মাটি লেগে গেছে। আর পুটুলিটার গায়ে রক্ত লেগে অনেক দিন ধরে শুকিয়ে গেছে, রক্তটা দেখেই বোঝা যাচ্ছে। পুটুলিটা যখন তুলেছে কাকু, তখন কাকু বলছেন পুটুলিটার গায়ে পুরো রক্ত লেগে চারিদিকে শুকিয়ে গেছে রক্তটা। তো তখন কাকু পুটুলিটা তুলে মাটি থেকে তুলে পুটুলিটা খুলতে যাবে, তখন পীর বাবা বলছে একদম খুলো না। দাঁড়িয়েছিলেন উনি বলছেন একদম খুলো না, ওটাকে তোমার বাড়ির এরিয়া থেকে, এইখানে যতজন ভাড়া থাকে এই সবের এরিয়া থেকে বাইরে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে পুটুলিটাকে জ্বালিয়ে দাও। যেমন বলা সেরকম কাজ, পুটুলিটাকে নিয়ে গিয়ে ওনারা আর খোলেন না, ওনারা পুটুলিটাকে নিয়ে গিয়ে বাইরে গিয়ে জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়ার পরে যখন ওনারা ঘরে আসে, তখন উনি এসে কাকু দেখেন যে ওই পীর বাবাই ওই পানি পড়ার যেটা পানিটা ওনাকে ছড়াতে বলেছিল, পীর বাবা নিজেই ওই গোটা উঠোনে ঘুরে পানিটা চারিদিকে ছড়াচ্ছে। তো ওরা এসে বলে যে পীর বাবা এটা কিসের জন্য এরকম ভাবে কালো জাদু করেছে। তখন পীর বাবা বলে যে দেখো, আমি কিসের জন্য কালো জাদু করেছে সেটা তো তোমাকে বলতে পারবো না, কিন্তু কালো জাদু যে হয়েছে সেটা তো তুমি দেখতে পেয়েছো। আর সব থেকে বড় কথা, তুমি এটা জ্বালিয়ে দিয়ে এসছো, তোমার বউয়ের যে কোনো একটা কাপড়ের পর উপর থেকে নিচে অবধি 3টে গাঁট দেওয়া আছে, ওই গাঁটটা গিয়ে আগে খোলো, নাহলে তোমার বউয়ের কিন্তু পুরোপুরি সুস্থ তোমার বউ হতে পারবে না। তখন ও বলে যে আমার বউয়ের গাঁট দেওয়া আছে কাপড়ে, যে তো অনেক কাপড় আছে, বলছে সব টেনে বের করে দেখো, যে কোনো একটা কাপড়ে তোমার বউয়ের ওপর থেকে একটা গাঁট, 2টো গাঁট, 3টে গাঁট, পরপর 3টে গাঁট দেওয়া আছে, ওই 3টে গাঁটটাকে আগে খোলো। পীর বাবাকে নিয়ে ভেতরে যায়, ভেতরে গিয়ে ততক্ষণে কাকিমা সেন্স চলে গেছিল, কাকিমাকে শুয়ে চোখে মুখে জল দিয়ে সুস্থ করছে, আরও যারা সবাই ছিল শুয়ে দিয়েছে পুরো ওই পাশের ঘরে তক্তাটাতে। তো তখন কাকিমাকে সুস্থ করতে ওরা কি করে, ঘরেতে যায় কাকিমাদের বেডরুমে গিয়ে কাপড় সব টেনে বের করে অনেক খোঁজাখুঁজি করতে দেখে কাকিমা কিছুদিন আগে একটা কাপড় পরেছিল, যে কাপড়টা তারে শুকিয়ে দেওয়ার পর কাকিমা পাট করে দেরাজের মধ্যে রেখেছিল, যেখানে কাকিমা রেগুলার ইউজের কাপড় রাখে, ওই কাপড়ের আঁচলের পোর্শনটাতে পরপর 3টে গাঁট দেওয়া। তখন পীর বাবা বলে এই গাঁটটাই খোলো, পরপর 3টে গাঁট খুলে দেয়। এরপরে
এর কিছুক্ষণ যাওয়ার পরে আরও পীর বাবা বলেন, তাবিজ দিয়ে যান, বলে আর কোনো চিন্তার কারণে এই তাবিজটা দিয়ে গেলেন, তাবিজটা তোমার ওয়াইফকে পরিয়ে রাখবে 5 মাস, যেন এই তাবিজটা না খোলে কোনো কিছুতেই। অনেক সময় হয় মেয়েরা অনেক বাড়িতে মানে কোথাও গেলে এলে তাবিজটা খুলে রেখে দেয়, অলংকারের সাথে ঠিকঠাক মানায় না, সাজগোজের সাথে যায় না, সেই জন্য। কিন্তু এই জিনিসটা যেন একদম না খোলে, এটা যেন সব সময় পড়ে থাকে 5 মাস অন্তত, একদম শরীর থেকে দূর যেন না করে এই তাবিজটাকে। তো বলে পীর বাবা তাবিজটাকে দেয়, দিয়ে পীর বাবা নিজের কাজ সব কমপ্লিট করে দিয়ে চলে যায়। যাওয়ার আগে বলে যায় যে তোমার ওয়াইফকে একটু নজরে নজরে রাখবে, এই 5টা মাস চেষ্টা করবে যেন একা না রাখে, খুব একটা সময় যেন একা না থাকে। তো বলে পীর বাবা বেরিয়ে যায়। তো পীর বাবা চলে যাওয়ার পর কাকু যখন কাকিমা সুস্থ হয় পুরোপুরি, কাকিমাকে যখন পুরোপুরি সুস্থ করার পর কাকু জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছিল, কাকিমা কিছু মনে করতে পারে না, খালি কাকিমা বলে, তখন কাকু জিজ্ঞাসা করছে যে এরকম আমাদের বাড়িতে কি কেউ আসতো, কারণ কি কারোর আসার কথা নয়, যেহেতু কাকিমা আর কাকুর বাড়ির পক্ষ থেকে কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি। তখন কাকিমা বলছে যে না, কেউ তো আসেনি, দেখো তুমি বাইরে কাজে যেতে, তখন আমি কি করতাম, মানে আমি যখন পাশের বাড়িতে গল্প করতে বা আড্ডা দিতে যেতাম, তখন আমি গেটটাকে লক করে দিয়ে গেটের যে চাবিটা সেটা তুমি আসবে বলে ঘরের গেটের পাশে একটা এরকম হ্যাঙ্গার মতো ছিল, হুক মতো ছিল, ওই হুকের মতো আমি টাঙিয়ে দিয়ে চাবিটাকে চলে যেতাম, যে তুমি আসবে, আমি তো পাশের বাড়িতেই যাচ্ছি, তুমি আসবে, গেটটা ওখান থেকে চাবিটা নিয়ে গেটটা খুলবে, তুমি ঘরে চলে আসবে। কিন্তু আমি থাকাকালীন বাড়িতে তো কেউ আসেনি। তো এই বলে কাকিমা বলে যে না, কেউ আসেনি। তো কাকুর একটা মনের মধ্যে ডাউট থাকে যে যদি কেউ বাড়িতে না আসে তাহলে ওই 3টে গিট পর পর সারিতে কে মারবে। এইভাবে 1-2 দিন যখন কেটে যায়, তখন হঠাৎ করে একদিন কাকিমা তখন পুরোপুরি সুস্থ, কাকুও তখন পুরোপুরি এই সমস্ত চিন্তামুক্ত, বাড়িতে আর কোনো সমস্যা নেই। তখন হঠাৎ করে একদিন কাকিমা রান্না করতে করতে, বাড়িতে সেদিন কাকুর ছুটির দিন ছিল, কাকু বাড়িতেই ছিল, তখন কাকিমার ফট করে মনে পড়ে, কাকিমা রান্না করতে করতে বেরিয়ে এসে কাকুকে বলে, জানো তো তোমাকে আমি বলতে ভুলে গেছি, তুমি সেদিন বলছিলে না তোমার বড় যে জ্যাঠা আছে, ওই বড় জ্যাঠার মেয়ে, তুমি আমাকে বলেছিলে, ওই বড় জ্যাঠার মেয়েকে একদিন আমি দেখেছিলাম আমাদের এই উঠোন থেকে বাইরে বেরোতে, আমি যে ডাকবো পেছনে গিয়ে তার আগেই তোমার বড় জ্যাঠার মেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল। এবার আমি একটা কথা এখানে বলি যে মোহামেডান কাস্টে কি হয়, মানে মিল্ক রিলেশন বাদ দিয়ে, নিজের বোন, আপন ভাই বাদ দিয়ে, যারা জ্যাঠার মেয়ে বা কাকার মেয়ে বা ফুপি এই সমস্ত যারা হয়, মানে মাসির মেয়ে, পিসির মেয়ে, এদের ছেলে মেয়েদের সাথে বিয়ের একটা রিচুয়ালস আছে। তো কাকুর যে জ্যাঠা, বড় জ্যাঠার যে মেয়ে, সে ছোট থেকে কাকুকে পছন্দ করতো, মানে ও ভেবেছিল যে ও বড় হয়ে কাকুর সাথে বিয়ে হবে বা সেরকম কিছু একটা ওর মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা থাকবে। তো ও কি করে, এই যখন কাকু কাকিমাকে বিয়ে করে, ও তখন বুঝতে পারে কাকু যে অনেক সময় অনেক ইঙ্গিতে ভাবভঙ্গিতে ও বোঝাতো, কাকুকে বোঝানোর চেষ্টা করতো যে ভালোবাসে। তো তখন কাকু বুঝতে পারে যে এই জিনিসটা তাহলে হয়তো ওই করেছে, কারণ কি এরকম আর এত নেগেটিভ মাইন্ড আর কারোর, অন্তত ফ্যামিলির লোক মেনে নেয়নি ঠিক আছে, কিন্তু এতটা নেগেটিভ মাইন্ড কারোর হওয়া উচিত নয়, হবে না, আমি যতটা চিনি আমার ফ্যামিলির লোককে। আর আমার ওয়াইফের বাড়ির পক্ষ থেকে তো কেউ আসেই না, আর নাহলে হঠাৎ করে ও আমার বাড়িতে আসবে কেন, ও এখানে আসবেই কেন, এখানে তো কেউ আসে না, তো হঠাৎ করে ও আসবে কেন, আর বাড়িতে যদি কেউ নেই ও সেটা দেখে যদি চলে যাচ্ছে, তো আমার ওয়াইফ তো বলছে যে ও যখন বাড়ি থেকে বেরোচ্ছে তখন ওকে দেখেছিল, তাহলে দেখে তখন তো আটকাবে, আমার ওয়াইফ ডাকার আগেই ও দেখে চলে গেল, তো তখন আটকায়নি কেন। তো কাকুর একটা মনের মধ্যে একটা ডাউট হয় যে মনে হয় তাহলে ওই এই কাজটা করেছে। এর কিছু বছর পর যখন আমার বন্ধু হয়, আমার বন্ধু তখন 2-2.5 বছরের, তখন কাকুর যে বড় জ্যাঠার মেয়ে, তার খুব বাজে রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্টের পরে তার একটা সাইড পুরো পড়ে যায়। তো তখন কাকু ওই পীর বাবার কাছে গিয়ে বলে যে বাবা এরকম এরকম আপনি গেছিলেন অনেকদিন আগে আমাদের বাড়িতে, তো আমার মনে হয়েছিল সব কথা শুনে যে আমার মনে হয় জ্যাঠার মেয়ে এরকম করতে পারে, তো এখন ওর এরকম অবস্থা। তখন ওই পীর বাবা কাকুকে বলে, কাকুকে, যে দেখো কোনো মানুষ যদি কারোর খারাপ চায়, খারাপ চেয়ে কালো জাদু করে, কোনো রকম কোনো খারাপ ক্রিয়া করে, তাহলে সে তার কর্মের হাত থেকে কোনোদিনও কিন্তু বাঁচতে পারে না, যেখানেই থাক কর্ম তাকে ঠিক তার পাপের শাস্তি দেবেই। এখন কাকুর ফ্যামিলি পুরোপুরি ঠিক, কাকুর 2টো বেবি, আমার একটা বন্ধু, তার একটা ছোট ভাই আছে, কাকু কাকিমা এখন 2টো কাস্টের, আলাদা কাস্টের হলো, খুব ভালো হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করছে, 2জন বাচ্চাকে নিয়ে খুব ভালো আছে কাকু। তো এই ছিল ঘটনা, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, তোমাদের
যদি ঘটনা ভালো লেগে থাকে একটা লাইক করো, মিষ্টি একটা কমেন্ট করো। আমি সবার কমেন্টস পড়ি এবং সবাইকে রিপ্লাইও করবো কমেন্টসে। আর তোমাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, আমার এফবির আইডি আমি আমার থাম্বনেলের নিচে দিয়ে দিয়েছি, অনন্যা কোহলি এফবি আইডি। তোমরা আমারই ছবি দেওয়া আছে, তোমরা গেলে সার্চ করলে খুঁজে পাবে। তোমাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তোমরা আমাকে জানাতে পারো, তোমাদের এক্সপিরিয়েন্স জানাতে পারো। আমি সেই ঘটনা পড়ে শোনাবো সবাইকে। সবার কীরকম লাগলো তোমরা জানিও আমাকে। আজকের জন্য টাটা।